সহজ আইনের পথে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। যৌথ মালিকানার জমির আংশিক খাজনা কিভাবে পরিশোধ করব, এই বিষয়ে মিলন খান নামে এক ভাই জানতে চেয়েছেন। এই বিষয়ে আরও কিছু প্রশ্ন আছে, যেমন আমার খতিয়ানের জমি আছে হচ্ছে 3 বিঘা, আমি শুধু একটি দাগের 5 শতক জমির খাজনা পরিশোধ করব, কিভাবে করা যাবে কিনা। তারপর অনেকেই আরও প্রশ্ন করে থাকে যে আমার বাবা চাচাদের সাথে আরও অন্যান্য মালিকদের সাথে যৌথ খতিয়ানে জমি আছে, তো সেখান থেকে শুধু আমার পিতার অংশ বা আমার অংশ, আমার জমিটুকুর খাজনা পরিশোধ করা যাবে কিনা বা আংশিক খাজনা পরিশোধ করা যাবে কিনা, এই বিষয়ে কিন্তু অনেকেই বিভিন্ন রকমভাবে প্রশ্ন করে থাকে। তো আজকের এই ভিডিওতে জমির খাজনা বেশি হয়েছে সেটা কিভাবে কমিয়ে খাজনা পরিশোধ করা যাবে, বা যৌথ মালিকানা সম্পত্তি, এজমালি সম্পত্তির আংশিক খাজনা পরিশোধ করা যাবে কিনা, এই সমস্ত বিষয়ে আপনাদের মাঝে একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। তো যাই হোক, এখন মূল বিষয় হচ্ছে যে আংশিক খাজনা পরিশোধ করা যাবে কিনা। দেখুন, বর্তমান সময়ে আপনি আংশিক ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না। তো এটা কেন পারবেন না, এখানে কিছু আইনি বিধিনিষেধ, আইনি কিছু বাধা আছে আপনার সামনে। কেউ যদি বলেন যে আমি আংশিক খাজনা পরিশোধ করব, সেটার উপায় কি? সেটার উপায় হচ্ছে আপনাকে ওখান থেকে জমিটা কাউকে দলিল করে দিতে হবে। দলিল করে দিয়ে দলিল গ্রহীতার নামে নামজারি করলে এই জমিটুকু তার নামে, তার হোল্ডিংয়ে চলে যাবে, অর্থাৎ মূল জোট থেকে জমিটা আলাদা হয়ে নতুন মালিকের নামে যাবে, আলাদা হবে। অথবা যদি যৌথ মালিকানা সম্পত্তি হয়ে থাকে তাহলেও আরও যারা মালিক যারা আছে তাদের সাথে আপনি বন্টন, দলিল, রেজিস্ট্রি করে নিয়ে নামজারি করে তারপর আপনি আপনার অংশ ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এইভাবে মূল জোট থেকে নামজারি ছাড়া আপনি আলাদা করতে পারবেন না, আংশিক খাজনা পরিশোধ করতে পারবেন না, আপনাকে পুরো অংশেরই খাজনা পরিশোধ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো কারণে ভূমি উন্নয়ন কর বেশি আসে, তাহলে আপনি যদি আপনারা জানেন যে ফসলি জমির খাজনা 25 বছর পর্যন্ত 10 টাকা খাজনা মৌকুফ দাখিল নিতে হয়। এবং যদি আপনার আবাসিক, বাণিজ্যিক, ভিটা, পালান এ সমস্ত জমি থাকে, তাহলে কিন্তু আপনাকে ওখানে প্রতি শতকে প্রতি বছর হিসেবে 10 টাকা দিতে হবে। তাহলে আপনি যদি 10 বছর বাকি রাখেন, তাহলে আপনার ভূমি উন্নয়ন কর কিন্তু অনেক বেড়ে যাবে, অনেক হবে। এবং মূল যে ভূমি উন্নয়ন কর দেখা যাবে যে তার থেকে জরিমানায় কিন্তু বেশি হয়ে গেছে। তো এগুলো খেয়াল রাখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনি স্টেটমেন্টের মধ্যে পড়ে যান, অর্থাৎ আপনার 25 বিঘার বেশি জমি থাকে, তাহলে কিন্তু আপনি আপনার কোনো ভূমি উন্নয়ন কর কোনো কিন্তু মৌকুফ হবে না। পুরো প্রতি শতকেরই কিন্তু আপনাকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকার ছাড় পাবেন না, তো বেশি আসবে। আর খেয়াল করবেন, যারা মনে করেন যে না, আমার জমির ভূমি উন্নয়ন কর বেশি হয়েছে, আমার ফসলি জমি, আমার তো ভূমি উন্নয়ন কর এত হওয়ার কথা না, কম হওয়ার কথা, তারা চেষ্টা করবেন যে আপনি আপনার যে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য আবেদন যে করেছেন, সেখানে সেটা কি আসলেই ফসলি জমি হিসাবে প্রোফাইলটা অনুমোদন করা হয়েছে, নাকি বাড়ি, ভিটা বা বাণিজ্যিক এরকম কোনো কিছু করা হয়েছে, সেটা আপনি খেয়াল করে ওখানে দেখবেন যে আমার ভূমি উন্নয়ন কর এত কেন হলো। তো ওখানে আপনার জমির শ্রেণী দেখবেন যে আসলে ওটা কী প্রকারের। যদি ফসলি জমি হয় তাহলে ভূমি উন্নয়ন কর কম আসবে, আর যদি বাণিজ্যিক, বাড়ি, ভিটা, পালান, বার্জার এগুলো আসে, এগুলো থাকে, তাহলে কিন্তু আপনার ভূমি উন্নয়ন কর বেশি হবে। তো এখান থেকে ভূমি উন্নয়ন কর কমানোর কোনো কিন্তু সুযোগ নাই। তো তবুও অনেক অফিসে কিন্তু এখনও সিস্টেমের মাধ্যমে যে আপনার ভূমি উন্নয়ন কর হয়েছে 1.5 লাখ টাকা, আপনি অফিসের লোকদেরকে কিছু মেরে দিলেন, কিছু দিয়ে দিলেন, তারা কিন্তু দেখা যাবে যে ওখান থেকে ভূমি উন্নয়ন কর অনেক কমিয়ে আনবে। তারা বিভিন্নভাবে ভূমি উন্নয়ন কর কমিয়ে আপনাকে দেখা যাবে সেই ম্যানুয়াল সিস্টেমের মতো, যে আপনার ভূমি উন্নয়ন কর আসলে 300 টাকা, অথচ আপনার থেকে নিলে কত 1500 টাকা। কিন্তু আপনাকে যেহেতু 35,000 টাকা খাজনা বাকি দেখিয়েছে, খাজনা বাকি আছে, তা আপনি তাদেরকে এইভাবে যদি ম্যানেজ করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে আপনার দাখিলে আসবে টাকা কম, কিন্তু ওরা নিবে বেশি। এটা কিন্তু অনেক অফিসে এরকম ধরনের চক্কর চলছে, এরকম ধরনের পরিস্থিতি হচ্ছে। তবে অনেক অফিসে এখন খুবই আন্তরিক, তারা খুবই আসলে নৈতিকতা নিয়ে কাজ করেন, নীতি নৈতিকতা নিয়ে কাজ করেন, খুবই সদয়। অনেক অফিসে কিন্তু খুবই ভালো ভালো কাজ হচ্ছে। তবে অনেক জায়গায় কিন্তু
এরকম চক্কর চলছে। এখন আপনারা জানেন যে জমি অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিষদের জন্য আবেদন করতে হয়, অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয়। এর জন্য ভূমি মালিকের ভোটার আইডি, ফোন নাম্বার দিয়ে অনলাইনে একটি অ্যাকাউন্ট করে প্রোফাইল তৈরি করে সেই প্রোফাইল থেকে কিন্তু খতিয়ান সংযুক্ত করতে হয়। অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিষদের জন্য আবেদন করতে হয়। ইউনিয়ন ভূমি অফিস থেকে 7 কর্মদিবসের মধ্যে অনুমোদন করলে, যদি অনুমোদিত হয় আপনার খতিয়ান, যদি আপনার প্রোফাইলে দেখা যায়, তাহলে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে খুব সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। তো বর্তমানে এটি 48 ঘন্টার মধ্যে প্রোফাইল অনুমোদন করার, খতিয়ানে খাজনা পরিশোধ আবেদন করার পর 48 ঘন্টার মধ্যে অনুমোদন করতে বলা হয়েছে। তো যেহেতু যদি আপনার একক নামে কোনো জমি থাকে, যদি আপনার একক কোনো খতিয়ান থাকে, সেটা হতে পারে আপনার নিজের অথবা আপনার পিতার। যদি একটা খতিয়ানে যদি একটা মালিকই থাকে, অন্য কেউ না থাকে, তাহলে আপনি ওই খতিয়ানে যতটুকু জমি আছে, বাড়ি, পালান, ফসলি, ভিটা, বাণিজ্যিক, বা যে সমস্ত ওই খতিয়ানে, ওই হোল্ডিংয়ে যতটুকু জমি আছে, পুরোটাই আপনাকে খাজনা পরিশোধ করতে হবে। আংশিক বা এক দাগের, আপনি হয়তো বলতে পারেন যে আমি এই দাগের এতটুকু জমি রেজিস্ট্রি করবো, তো আমার এই দাগের যতটুকু জমি আছে ততটুকু আমি খাজনা পরিশোধ করবো, বা 5 শতক ওখান থেকে আমি ভূমি উন্নয়ন কর পরিশোধ করবো, বাকিটুকু দরকার নেই। তাহলে অফিস থেকে বলবে যে না, আপনি পারবেন না, কারণ ওই হোল্ডিংটা অনলাইনে অনুমোদন করা আছে, ওই হোল্ডিংয়ে যতটুকু জমি আছে সব পুরোটাই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। আংশিক আপনি পারবেন না। একই রকমভাবে যদি আপনার যৌথ খতিয়ান হয়, দেখা গেল যে আপনার যে খতিয়ানটা আছে সেখানে অনেকগুলো মালিক আছে, অনেকগুলো দাগ আছে, শুধুমাত্র ওখানে কিন্তু খতিয়ানের ওখানে কিন্তু নামের পাশেই কিন্তু কার কতটুকু অংশ, এই খতিয়ানে কে কতটুকু জমি পায়, সেটা কিন্তু ওখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া আছে। তাহলে এখন যৌথ মালিকানার সম্পত্তি আপনারা এক একজন এক এক দাগে আপোষ বন্টনে ভোগ দখল করতেছেন। মৌখিক বন্টনে যে অমক ওই দাগ খায়, তমক এই দাগে আবাদ করে, এই অমক এই দাগে ভোগ দখল করে, অমক ওই দাগে ছেড়ে দিছে, এভাবে আপনারা আপোষে আছেন। কিন্তু ওই জমিটা এজমালি খতিয়ানভুক্ত, যৌথ খতিয়ানভুক্ত। তাহলে সেখান থেকেও কিন্তু আপনাকে একই রকমভাবে ওই খতিয়ানের, ওই হোল্ডিংয়ে যতটুকু জমি আছে পুরোটাই আপনাকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। আপনি আংশিক আপনি বলবেন যে না, আমি তো পুরোটা জমি ভোগ দখল করি না, আমি শুধু আমার এইটুকু, আমার অল্প জমি, আমি আমার যতটুকু ততটুকু দিব। যদিও আপনার খতিয়ানের মধ্যে অংশ করে দেওয়া আছে কার কতটুকু অংশ, কিন্তু ভূমি উন্নয়ন কর পরিষদের বেলায় আপনি আপনার অংশটুকু পারবেন না। ওই যত জমি আছে, ওই হোল্ডিংয়ে যত জমি আছে সব আপনাকে পরিশোধ করতে হবে। তো এটা এখন আংশিক ভূমি উন্নয়ন কর কেন পরিশোধ করা যায় না, এটার মূল কারণ হচ্ছে যে আপনারা যৌথ মালিকানা সম্পত্তি আছেন, যৌথ মালিক। কিন্তু এখান থেকে যে আপনি যদি বলেন যে আমার শুধু অংশ, আমার যতটুকু আছে ততটুকু ভূমি উন্নয়ন কর পরিশোধ করবো, পারবেন না। কেন পারবেন না? কারণ ওটা এজমালি খতিয়ান, যৌথ খতিয়ান। আর যৌথ খতিয়ানের সম্পত্তি ওয়ারিশে একাধিক ওয়ারিশ আছেন, আপনি যতটুকু পাবেন ততটুকু আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন, পারবেন না। বলবে যে না, এখানে যে এখান থেকে আপনাকে জমি আগে নামজারি করে নিতে হবে, আপনার অংশ আপনাকে আলাদা করে নামজারি করে নিতে হবে, তারপর আপনি আপনার যতটুকু ততটুকু আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। কারণ মূল জোট থেকে, এই খতিয়ান থেকে জমিটা কর্তন করে নতুন রেজিস্ট্রি খাতায় নতুন হোল্ডিং করে কিন্তু আপনার নামে একটি হোল্ডিং করা হবে। সেই হোল্ডিংয়ে গিয়ে কিন্তু এই জমির, এই ভূমির খাজনা পরিশোধ গিয়ে কিন্তু সেই জোট নাম্বারে গিয়ে জমা হবে, সেখানে কিন্তু থাকবে। আপনার নামে আলাদা যখন হোল্ডিং হবে তখন আপনি আপনার অংশটুকু পরিশোধ করতে পারবেন। তো এখানে আইনের কিন্তু বাধ্যবাধকতা আসতেছে যে আপনার পুরো অংশটুকু আপনাকে পরিশোধ করতে হবে, আংশিক আপনি পারবেন না। আর এখানে আরও কিছু বিষয় থাকে, যেমন আপনারা এজমালি খতিয়ান যেহেতু আছেন, যৌথ খতিয়ান আছেন, যার জমি তারই ভোটার আইডি, তারই ফোন নাম্বার দিয়ে অনলাইনে প্রোফাইল তৈরি করে সেই প্রোফাইল থেকে আবেদন করতে হবে। এখন খতিয়ানের যেহেতু 4-5 জন মালিক, একাধিক মালিক আছে, তাদের মধ্যে থেকে যে কোনো একজনের শুধুমাত্র যে কোনো একজনেরই ভোটার আইডি, ফোন নাম্বার দিয়ে অনলাইনে অ্যাকাউন্ট করে প্রোফাইল তৈরি করে সেখান থেকে আপনি ভূমি উন্নয়ন কর পরিষদের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো একজন আবেদন করলেই হবে। আর যদি বলেন যে না, আমার মালিক মারা গেছে, যিনি জমির মালিক তিনি মারা গেছেন, তাহলে তার যে ওয়ারিশ যারা থাকবে, ওয়ারিশদের একটি ওয়ারিশান সার্টিফিকেট লাগবে এবং একটি ভোটার আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে ওয়ারিশের নামে একটি প্রোফাইল তৈরি করে সেই প্রোফাইল থেকে ভূমি উন্নয়ন কর পরিষদের জন্য আবেদন করতে হবে। তো মূল মালিক যদি মারা যে থাকে, তাহলে কিন্তু তার ওয়ারিশান সনদটা এভাবে কিন্তু ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে আপনি যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করছেন সেটার
সেই যে প্রোফাইল, কোন অ্যাকাউন্ট থেকে আপনি ভূমি উন্নয়ন কর পরিষদে আবেদন করলেন, পরিশোধ করলেন, এটা কিন্তু আপনাকে প্রতি বছরেই কিন্তু দরকার হবে। সুতরাং যখনই আপনি ভূমি উন্নয়ন কর পরিষদের জন্য আবেদন করবেন, সাথে সাথে আপনার সেই ফোন নাম্বার এবং সেই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনি একটা লিখে নেবেন, প্রোফাইলটা আপনি বের করে নেবেন, একটি কাগজ আপনি রাখবেন, ভালো হবে। তাহলে পরবর্তী বছর গিয়ে বা যখন আপনার এই দাখিলাটার প্রয়োজন হবে, আপনি তখনই ওই প্রোফাইলে ওই অ্যাকাউন্টে ঢুকে আপনি যখন ইচ্ছা তখন যে কোনো জায়গা থেকে আপনি নাম্বার পরিশোধ করে দাখিলা নিতে পারবেন। আর চেষ্টা করবেন যে আপনি দাখিলাটা যে অনলাইনে পরিশোধ করলেন, এটা গিয়ে আবার ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে একটু এন্ট্রি করার, মানে ওদের মাধ্যমে ওদের যে বই আছে সেখানে একটু লিখে রাখার চেষ্টা করবেন, যদি সময় থাকে বা পারেন। এটা এই কারণেই বলছি, কারণ অনেক সময় দেখা যায় যে এই প্রোফাইল আবার সমন্বয় করার প্রয়োজন হয় ভূমি অফিস থেকে। যদি যৌথ মালিকানা সম্পত্তি হয় তাহলে দেখা যায় কি যে আপনার প্রোফাইল থেকে কখনো কোনো কারণে আপনার প্রোফাইল থেকে এই খতিয়ান যে সংযুক্ত সংরক্ষণ বা অনুমোদন করা আছে, এটা গিয়ে আবার অনেক সময় আপনার প্রোফাইল থেকে সরে যায়। এর জন্য তখন দেখা যায় আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গেলেন, অফিস থেকে আবার আপনাকে অনেক বছর বাকি দেখালো। এটা কিন্তু হতে পারে, অনেকেই কিন্তু এই ধরনের সমস্যায় পড়েছে। তাই বলবো যে আপনারা যখনই ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন, সরাসরি অফিসে গিয়ে অফিসের ওদের বইয়ে পিয়নদের মাধ্যমে ওই হোল্ডিংটা, ওই যে আপনি খাজনা যে পরিশোধ করলেন, ভূমি উন্নয়ন কর পরিশোধ করলেন, সেটা গিয়ে ওখানে আবার লিখে নেবেন, ভালো হবে। এটা না লিখে রাখলেও চলবে, তবে আমার পরামর্শ হচ্ছে এটা আপনি অফিসে লিখে নেবেন, ভালো হবে। তো এই ছিল ভিডিও। এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে, সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।